নমস্কার, প্রত্যাশার অনলাইন ক্লাসের তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একবার। তোমরা আগে আমার ইংরেজি ক্লাসটা করেছো। আমরা ইংরেজিতে তোমার প্রথম লেসন ফাদার্স হেল্পটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু গ্রামাটিক্যাল দিকটা নিয়ে একটু আলোচনা করব। আর প্রথম ক্লাসটা যেটা তোমার ফাদার্স হেল্প আমরা আলোচনা করেছিলাম, ও নিয়ে আশা করি সবাই তোমরা ঠিক বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমি তখনও বলেছিলাম, এখনও বলছি, তোমরা আমাদের ইনবক্সে রিপোর্ট করবে। ঠিক আছে, আজকে আমরা শুরু করব গ্রামারের একটি বিশেষ অংশ। ঠিক আছে, সবাই প্রস্তুত? হ্যাঁ, গ্রামারে দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের পরিবর্তন। এই বাক্য পরিবর্তন শিখতে গেলে বা সঠিকভাবে করতে গেলে আমাদেরকে পার্টস অফ স্পিচ থেকে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েনিং, এই সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান থাকা দরকার। সম্যক যদি জ্ঞান থাকে তখন আমাদের কাছে ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের যে কাজটা, এটা করাটা, বোঝাটা খুব সহজ হয়ে যায়। আশা করব যেহেতু ক্লাস 10 তোমরা, টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েনিং ইত্যাদি বিষয়ে তোমাদের কিছু জ্ঞান আছে। তবুও আমার যেটা মনে হয় যে ক্লজ সম্বন্ধে অনেকের মধ্যেই অনেক দ্বন্দ্ব থাকে। তো আমি আমার মতো করে চেষ্টা করছি তোমাদেরকে সহজ সরল করে বুঝিয়ে দেওয়ার। ক্লজটা বুঝলে কমপ্লেক্সের যে জয়েনিং সেটা সহজেই তোমরা বুঝতে পারবে। এসো আমরা শুরু করি ক্লজ। ঠিক আছে, দেখো বোর্ডটা খেয়াল করো, ক্লজ লেখা আছে। এই ক্লজের বাংলা কথাটা তোমাদেরকে জানতে হবে। বাংলা কথা যদি জেনে যাও, এক কথায় ক্লজটা বুঝে গেলে। ক্লজের বাংলা কথা হলো খণ্ড বাক্য। খণ্ড বাক্য। সিলেবেল কথাটা মনে আছে? সিলেবেল মানে কি? শব্দাংশ, একটা শব্দের অংশ। ঠিক তেমনি ক্লজ হলো তোমার খণ্ড বাক্য, বাক্যাংশ, বাক্যের অংশ। বাক্যের একটা বিশেষ অংশকেই বলা হয় ক্লজ। সংজ্ঞাটা আমি তোমাদেরকে বাংলায় বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে সহজেই যে ক্লজ হলো কোনো বড় বাক্যের অংশ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই বর্তমান থাকে, কিন্তু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। বোঝা গেল? ক্লজ হলো কোনো বড় বাক্যের অংশ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই বর্তমান থাকে, কিন্তু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। তবে এর মধ্যে আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে মেন ক্লজ। আবার তোমরা ভাববে যে মেন ক্লজটা কি। আমি একটু লিখে তোমাদেরকে বুঝিয়ে দিই, কেমন? বোর্ডটা খেয়াল করো। প্রথমে একবার বুঝিয়ে নিই আমি যে সংজ্ঞা তোমাদেরকে শেখালাম ক্লজের, কেমন? বুঝে নাও ভালো করে। দেখো, দেখো এখানে আমি একটি বাক্য লিখেছি, আই নো দ্যাট হি উইল কাম। এটা একটি বড় বাক্য। এই বাক্যটাকে যদি আমরা ভাঙি, কি আসবে? দেখো, একটা আসবে আই নো, একটা হবে দ্যাট হি উইল কাম। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার দ্যাট থেকে কেন ধরবো? হ্যাঁ, দ্যাটটাকে ইংরেজি গ্রামারে বা এই জয়েনিংয়ের ক্ষেত্রে বলা হয় লিঙ্কার। এই লিঙ্কার থেকেই কিন্তু আমাদেরকে ধরতে হবে বাক্যের দ্বিতীয় অংশ। তাহলে এটা দেখো, আই নো একটা অংশ, আবার দ্যাট হি উইল কাম এটা হচ্ছে আর একটা অংশ। তাহলে দেখো, এটাই তো একটা ক্লজ এবং এটা একটা ক্লজ। ক্লিয়ার? তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে বাক্যাংশ পেলাম। আবার বলা হয়েছে কি, দেখো যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই বর্তমান থাকে। তো এখানে দেখো প্রথম ভাগে দেখো সাবজেক্ট কি আছে? আই। আর নোটা হচ্ছে কি? নোটা হচ্ছে তোমার ভার্ব, কিন্তু এখানে বলবো প্রেডিকেট। ঠিক তেমনি করে দেখো দ্বিতীয় বাক্যে হিটা হলো সাবজেক্ট আর উইল কামটা হলো প্রেডিকেট। উইল কামটা হলো প্রেডিকেট। ক্লিয়ার?
তাহলে দেখো এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ। আরও একটা উদাহরণ দেখো, কি লিখলাম? দিস ইজ দ্য ম্যান হু হেল্পড মি। একটা বড় বাক্য, লিঙ্কার কোনটা? হুটা। তাহলে এই লিঙ্কার থেকে ডান দিকের অংশটা হলো তোমার একটা ক্লজ, আর এই লিঙ্কারের আগে পুরো অংশটা হলো আর একটা ক্লজ। এখানে দেখো দিসটা হবে সাবজেক্ট, দিস ইজ দ্য ম্যান। এখানে দেখো হুটাকেই আমরা সাবজেক্ট ধরবো, হু হেল্পড মি। ক্লিয়ার হলো? আরও একটা উদাহরণ দেবো, কি লিখলাম? হোয়েন হি কেম আই ওয়াজ রিডিং। যখন সে এলো আমি তখন পড়ছিলাম। তাই তো? এখানে দেখো এই যে হোয়েন, দেখো লিঙ্কার, এই একটা ক্লজ, এই একটা ক্লজ। দেখো হোয়েন হি কেম, হিটা এখানে সাবজেক্ট আছে, কেমটা হচ্ছে ভার্ব বা প্রেডিকেট বলতে পারে। এখানে আইটা সাবজেক্ট আর ওয়াজ রিডিংটা হচ্ছে তোমার প্রেডিকেট। তাহলে সংজ্ঞার সঙ্গে মিলে গেল যে ক্লজ হলো কোনো বড় বাক্যের অংশ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই বর্তমান থাকে, কিন্তু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। এই জায়গাটা হচ্ছে খটকার। তাই তো? ওই জায়গাটা আমি ক্লিয়ার করবো। দেখো লক্ষ্য করে দেখো, দেখো আই নো, আমি জানি। এর বাংলা করলে কি হয়? আমি জানি। এই বাক্যটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? সম্পূর্ণ। আই নো, আমি জানি, একটা বাক্য হয়তো। কিন্তু দেখো দ্যাট হি উইল কাম, যে সে আসবে। এখানে দেখো দ্যাটে তখন বাংলা মানে কি ধরবো? দ্যাট, যে। দ্যাট হি উইল কাম, যে সে আসবে। তাহলে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে? বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। যখন দেখো আমি প্রথম কথাটা বলছি আই নো, তখন কিন্তু দেখো ওর মানেটা সম্পূর্ণ হচ্ছে যে আই নো দ্যাট হি উইল কাম, আমি জানি যে সে আসবে। কিন্তু শুধু দেখো দ্যাট হি উইল কাম, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য নয়। তাহলে দেখো এই যে দ্বিতীয় যেই ক্লজটা, এই ক্লজ কিন্তু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে না যতক্ষণ না প্রথম ক্লজের সাহায্য পাচ্ছে। ঠিক তেমনি করে দেখো দ্বিতীয় উদাহরণটা দেখো, এই যে দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান আমরা বলতে পারি তো, সম্পূর্ণ বাক্য। আবার হু হেল্প মি, যে আমাকে সাহায্য করেছিল, যে আমাকে সাহায্য করেছিল, যদি দেখো শুধু এই কথা বলি, এটা কিন্তু কোনো সম্পূর্ণ বাক্য কিন্তু হচ্ছে না। কিন্তু যখন আমরা দেখো দিস ইজ দ্য ম্যান হু হেল্প মি একসঙ্গে বলবো, তখন কিন্তু বাক্যটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তার মানে দেখো আবার দেখো এই যে দ্বিতীয় দেখো যে ক্লজটা, সেই ক্লজটা কিন্তু প্রথম ক্লজে সাহায্য ছাড়া নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে না। ঠিক তেমনি করে দেখো হোয়েন হি কেম, যখন সে এলো, আই ওয়াজ রিডিং। এখানে দেখো তাহলে কোনটা মনে হচ্ছে তোমাদের সম্পূর্ণ বাক্য? কোনটা? রাইট, দ্বিতীয়টা, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। আমি বলতে পারি আমি পড়ছিলাম, সম্পূর্ণ বাক্য। কিন্তু যখন তুমি দেখো বলছো হোয়েন হি কেম, যখন সে এলো, কি হলো? যখন সে এলো তাহলে কী হলো? তো বাক্য সম্পূর্ণ হচ্ছে? বাক্য কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। কিন্তু যখন বলি দেখো হোয়েন হি কেম আই ওয়াজ রিডিং, তখন কিন্তু এই পুরো বাক্যটার একটা কিন্তু অর্থ আসছে, বা তখন দেখো এই যে হোয়েন হি কেম এরও কিন্তু একটা অর্থ আমরা পাচ্ছি। তাহলে দেখো এই যে তিনটে উদাহরণ আমরা পেলাম, তিনটে উদাহরণে টোটাল দেখো যে 6টা ক্লজ পেলাম, সেই 6টা ক্লজের মধ্যে 3টে ক্লজ নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে, বাকি 3টে কিন্তু পারছে না। ক্লিয়ার তো? এবার দেখো তার উপর ভিত্তি করে আমরা ক্লজকে কীভাবে ভাগ করেছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা ট্রি তৈরি করছি আমি,
দেখো ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার দেখো মেন ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই নামটা খেয়াল করে দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। প্রিন্সিপাল মানে কি? প্রধান। মেন মানেও হচ্ছে প্রধান। তাহলে খেয়াল করে দেখো যে ক্লজ নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, আমাদের আগের উদাহরণগুলো খেয়াল করে দেখো, যে তিনটি উদাহরণ দিয়েছিলাম সেই তিনটি উদাহরণের মধ্যে আমরা তিনটে ক্লজ কি পেয়েছিলাম গো? যে ক্লজগুলো কিন্তু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারছিল। তাহলে সেই ক্লজগুলোকে আমরা কি বলবো? সেই ক্লজগুলোকে বলবো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দেখো বাকি যে তিনটি ক্লজ ছিল, যে ক্লজগুলো কিন্তু আর একটা ক্লজের সাহায্য ছাড়া নিজেকে প্রকাশ করতে পারছিল না, সেই ক্লজগুলোর আমরা কি বলবো? সেগুলোকে বলবো সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? আর কোঅর্ডিনেট ক্লজটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড বাট অর দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো তৈরি হয় তাদের যে ক্লজ, সেই ক্লজগুলোকে তো আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? তাহলে এইটাকে দেখো আমি আরেকবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো ছোট্ট করে, আমরা প্রথমে কি লিখেছিলাম? দেখো এই উদাহরণে আমরা কি পেয়েছিলাম? যে আই নো, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, কিন্তু দ্যাট হি উইল কাম এটা কিন্তু আই নো এর সাহায্য ছাড়া নিজেকে প্রকাশ করতে পারে না। তাও দেখো এই যে আই নো, এইটাকে আমরা বলবো মেন ক্লজ। আমি ছোট করলাম এম সি করে দিলাম, তাহলে মেন ক্লজ। আর এইটা দেখো এর ওপর ডিপেন্ডেন্ট, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা বলতে পারি কি গো? এস সি বলতে পারি। কি? এটা হচ্ছে তোমার মেন ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক তেমনি করে দেখো দ্বিতীয় উদাহরণ দিয়েছিলাম, দেখো যে দিস ইজ দ্য ম্যান হু হেল্পড মি। খেয়াল করে দেখো, তাহলে দেখো দিস ইজ দ্য ম্যান, এটা কি? সম্পূর্ণ বাক্য। তাহলে এটাকে আমরা কি ক্লজ বলবো? এটাকে বলবো মেন ক্লজ। আর হু হেল্পড মি এটা তোমার হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ দেখো হু হেল্পড মি এর অর্থ তখনই সম্পূর্ণ হয় যখন দিস ইজ দ্য ম্যানটা যুক্ত হয়। শেষ উদাহরণটা কি পেয়েছিলাম? When he came I was reading, তাই তো? এটাই ছিল। এখানে দেখো মজার ব্যাপার, এখানে দেখো আই ওয়াজ রিডিং, এইটা কিন্তু সম্পূর্ণ ক্লজ, মানে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, তাই একে বলবো এমসি। আর এই যে হোয়েন হি কেম, এইটা তোমার হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার হলো ব্যাপারটা? আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটা মনে রাখা সহজ উপায় আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখবে এই লিঙ্কারগুলো কোথায় রয়েছে খেয়াল করে দেখবে। লিঙ্কারের পর থেকে যে লিঙ্কার দিয়ে যে ক্লজটা শুরু হয় সেটা হবে সবসময়তে সাবঅর্ডিনেট ক্লজ এবং অপরটা হয়ে যাবে মেন ক্লজ। ক্লিয়ার? তাহলে এই হলো দেখো ক্লজের মোটামুটি একটা আলোচনা। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এই ক্লজটা বুঝে গেলে কমপ্লেক্সের দেখো যে জয়েনিং, সেই জয়েনিংটা করা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? এরপর আর একটা জিনিস আমাদেরকে দেখো যে শিখতে হবে, যে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজের কিন্তু আর কোনো ভাগ নেই, এখানেই শেষ। কিন্তু সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা কীভাবে আসছে? যেমন দেখো এই যে আই নো দ্যাট হি উইল কাম, এক্ষেত্রে আই নোটা তো মেন ক্লজ। আর দেখো দ্যাট হি উইল কাম, এটা কিসের কাজ করছে? আই নো, আমি জানি। কি জানি? কি জানি? দ্যাট হি উইল কাম। কি ঠিক তো? তাহলে দেখো ভার্বকে, কোনো সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পায় তাকে বলা হয় অবজেক্ট। কোনো সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং যে উত্তর পাবো সেটা হবে তোমার কি গো? সেটা হবে তার অবজেক্ট।
আর কি দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট। এবারে ডাইরেক্ট অবজেক্ট সাধারণত সবসময় নাউন হয়। তাহলে দেখো এই যে পুরো ক্লজটা রয়েছে না, এই ক্লজটা কিসের কাজ করছে? এ দেখো নাউনের কাজ করছে। কি ইন্টারেস্টিং না খুব? এখানে দেখো মজা ব্যাপার দেখো, এই যে এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। আবার মজার ব্যাপার দেখো, বলছে দিস ইজ দ্য ম্যান, এই হলো লোকটি, হু হেল্প মি, যে বা যিনি আমাকে সাহায্য করেছিলেন। তাহলে এই যে হু হেল্পড মি, এটা কিসের কাজ করছে? দেখো যিনি বা যে আমাকে সাহায্য করেছিলেন বা ছিল, তাই তো? তা কাকে নির্দেশ করছে গো? এই ম্যানটাকে। তাহলে ম্যানটা কি নাউন, নাউনের দোষ গুণ অবস্থা বোঝা তাকে কী বলা হয়? তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি তাই না? তাহলে তোমার দেখো এই যে হু হেল্পড মি, এটা দেখো অ্যাডজেক্টিভের কাজ করছে। কি করছে না? ভালো করে ভাবো। তা দিস ইজ দ্য ম্যান, এই হলো লোকটি। কোন লোকটি? না হু হেল্পড মি। তাহলে হু হেল্পড মিটা কী করছে? এই লোকটার কিন্তু ইন্ট্রোডাকশন দিচ্ছে। তার মানে কি এটা পুরোটা কিসের কাজ করছে গো? অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এখানে দেখো হু হেল্পড মি, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, সেই ক্লজটি এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার শেষটা দেখো, হোয়েন হি কেম আই ওয়াজ রিডিং। তাহলে আমি পড়ছিলাম, কখন পড়ছিলাম? যখন সে এলো, যখন সে এলো। তাহলে কখন পড়ছিলাম? না যখন সে এলো। তাহলে যখন সে এলো, এই যে অংশটা, এই অংশটা কিসের কাজ করছে গো? এইটা কার্যের সময়কে নির্দেশ করছে না? তাহলে কার্যের সময়কে, স্থানকে বা ম্যানারকে, ভাবকে প্রকাশ করতে আমরা কী বলি? তোমাদেরকে বলা হয় অ্যাডভার্ব বলা হয়। তাহলে এখানে দেখো এই যে হোয়েন হি কেম, এটা অ্যাডভার্বের কাজ করছে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি পেলাম? যে সাবঅর্ডিনেট ক্লজ কখনো নাউনের কাজ করে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, আবার কখনো অ্যাডভার্বের কাজ করে। তাই জন্যে তোমার কি করা হয়? সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ, দুই হলো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, এবং তিন নাম্বার হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? আমি লিখে দিচ্ছি ওখানে। তাহলে দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করলাম। কি কি পেলাম? নাউন অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যে উদাহরণগুলো দেখো একটু আমি লিখে দিয়েছিলাম, তোমরা সেই উদাহরণগুলো কিন্তু ওই উদাহরণগুলোই কিন্তু লিখে নেবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যেটা করবে, আমি আবার পুরোটা একবার সাম আপ করে দিচ্ছি। ঠিক আছে? পুরোটা আমি আবার সাম আপ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তা আমরা কী আলোচনা করলাম বলো? ক্লজ। ক্লজের বাংলা মানে কি? খণ্ড বাক্য। সংজ্ঞাটা কি বলবো? ক্লজ হলো কোনো বড় বাক্যের অংশ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই বর্তমান থাকে, কিন্তু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু ব্যতিক্রমটা কোনটা? মেন বা ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, কিন্তু কে পারছে না? সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ করতে পারছে না। আর ক্লজে দেখো ট্রির মতো করে আমরা ভাগ করলাম, তিন ভাগে ভাগ পেলাম। একটা হচ্ছে মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তোমাদের কাজটা কী হবে দেখো, তোমাদের দেখবে লেসন 1, 2, 3, এই যে পুরো লেসনটা যখন পড়বে তখন দেখবে এরকম বড় বড় বাক্যগুলোকে খুঁজে বার করবে, তার যে ক্লজ সেই ক্লজগুলোকে নিজেই বাড়িতে চেষ্টা করবে, দেখবে পারবে। আমি যেভাবে শিখিয়ে দিলাম ঠিক ওইভাবে দেখবে, যেগুলো তোমার দেখবে অ্যান্ড বাট অর দিয়ে আছে, ওগুলো তোমার ওই কম্পাউন্ড সেন্টেন্স, সেগুলোকে একটা করে ভাগ করবে। আর দেখবে WH ওয়ার্ডযুক্ত যে লিঙ্কারগুলো রয়েছে বা দ্যাট রয়েছে, হাউ থাকবে, এগুলো দিয়ে দেখো যে বাক্য হবে সেই বাক্যগুলোকেও তোমরা লিঙ্কার ধরে একটা ভাগ করবে। তাহলে লিঙ্কার থেকে একটা ক্লজ, যেটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর লিঙ্কার ছাড়া যে ক্লজটা রয়েছে ওটাকে বলবো মেন ক্লজ। ক্লিয়ার? এই প্রথমে এই কাজটা করবে। প্রথম দেখো যে ক্লজগুলোকে চিহ্নিতকরণ করতে পারছো কি না, ক্লজগুলো চিনতে পারছো কি না। ঠিক আছে? করার পরে তারপরে দেখো আমি যেভাবে বললাম, ওই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যদি উত্তর পাওয়া যায় তাহলে জানবে সেটা হচ্ছে তোমার নাউন ক্লজ।
কোনটা তোমার দেখো অ্যাডজেক্টিভ, দেখবে যে কোথায় তোমার কোনো নাউনের পরে লিঙ্কার রয়েছে, নাউনের পরে কী থাকতে হবে, হু থাকবে, দ্যাটও থাকতে পারে, মানে দ্যাট মানে যাবো একটা ক্ষেত্রে অন্য মানে হয়, অন্য ক্ষেত্রে অন্য মানে হয়। যদি নাউনের পাশে বসে তা দ্যাট দিয়েও কিন্তু অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হয়। হু দিয়ে তো হয়ই, হুইচ দিয়ে দ্যাট দিয়েও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আর অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে কোন লিঙ্কার থাকে জানো তো, হোয়েন, অ্যাজ, বিকজ, অ্যাজ সুন অ্যাজ, এই লিঙ্কারগুলো থাকে। তাহলে তখন তুমি বুঝতে পারবে যে কোনটা কোন ক্লজ। যখনই তুমি এগুলো বুঝে যাবে তখন জানবে যে তোমার জয়েনিংটা করা কিন্তু এরপরে খুব সহজ হয়ে যাবে, যেটা আমরা আগামী ক্লাসে তোমাদেরকে শেখাবো, যে কমপ্লেক্স সেন্টেন্সের কীভাবে জয়েনিং করতে হয়। ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাক। তোমরা একটু ভালো করে এটা দেখবে, আশা করি বুঝে যাবে। না বুঝলে ইনবক্সে আমাদের রিপোর্ট পাঠাবে। আর যেটা হলো, আরও একটা শেষে কথা বলি, এখন তো করোনা মহামারী চলছে, সবাই একটু সাবধানে থেকো, ঘরের মধ্যে থেকো। ঠিক আছে, আবারও বলি, বাচ্চাদের এবং বয়স্কদের একটা বিশেষ যত্ন নেবে। আর এই করোনা ভাইরাসকে আমরা এক সময়তে ঠিক পরাজিত করব, আমরা ঠিক জিতে যাব, ভারত জিতে যাবে, আমরা সবাই জিতে যাব, সবাই আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করব। বাই।